নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়টি যাদের যাদের রয়েছে তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু তোমাদের এডুকেশন বিষয়ের গ্রুপ এ ইউনিট বি মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদানের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986, 2020 এছাড়াও রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। স্টেপ বাই স্টেপ বোর্ডওয়ার্ক ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে নাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। কারণ আমাদের বোর্ডওয়ার্কের ভিতরে যে সমস্ত তথ্যগুলো দিয়ে টপিকগুলো আলোচনা করা আছে সেগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু পরীক্ষার তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর সহজেই করে আসতে পারবে। তো সেরকমই আজকে এই ভিডিওতে তোমরা যদি কিছুটা সময় দাও তাহলে কিন্তু এই টপিক অর্থাৎ মহাত্মা গান্ধী থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সহজেই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো মহাত্মা গান্ধী কে বলতো? প্রথমে জেনে নাও, প্রয়োগবাদী দার্শনিক। রবীন্দ্রনাথ কে ছিল? ভাববাদী। স্বামী বিবেকানন্দ আধ্যাত্মবাদী, আর মহাত্মা গান্ধী প্রয়োগবাদী দার্শনিক। বোঝা গেল? প্রয়োগবাদী। তো প্রথমে জন্ম জানবো। 2রা অক্টোবর 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করতেছে। 2রা অক্টোবর 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে কিন্তু মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করতেছেন। তার পিতার নাম কি? করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, মাতা পুতলিবাই গান্ধী, স্ত্রী কস্তুরবা গান্ধী। এই জিনিসগুলো কনসেপ্টগুলো তোমরা একটু নিয়ে রাখো। তারপরে আমি মেইন টপিকে যাচ্ছি। রাজনৈতিক ক্যারিয়ারটা একটু দেখে নাও। 1884 সালে দক্ষিণ আফ্রিকায় কিন্তু নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করছে। কবে করছে? 1884 খ্রিস্টাব্দে। কোথায় করছে? দক্ষিণ আফ্রিকায়। কি তৈরি করলো? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কিন্তু গঠন করছে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান 1910 সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কিন্তু প্রথম শিক্ষা প্রতিষ্ঠান টলস্টয় ফার্ম গঠন করছে। তাহলে কি হচ্ছে? 1869 2রা অক্টোবরে জন্ম হচ্ছে, 1884-তে দক্ষিণ আফ্রিকায় কিন্তু নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করছে। আর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কি 1910 সালে দক্ষিণ আফ্রিকায় কিন্তু টলস্টয় ফার্ম গঠন করছে। এরপরে ভারতে প্রত্যাবর্তন কখন করলো? 1914 সালে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন করলো। কবে করলো? 1914-তে। আর একটা জিনিস জানো, আন্তর্জাতিক স্বীকৃতি 15ই জুন 2007। 15ই জুন 2007 সালে কিন্তু রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএন 2রা অক্টোবরকে কিন্তু আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করছে। কবে করলো? 15ই জুন 2007 সালে রাষ্ট্রপুঞ্জ কিন্তু এই 2রা অক্টোবর অর্থাৎ গান্ধীজির জন্মজয়ন্তীকে কি বলছে? যে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করছে। এবার গান্ধীজির আদর্শ কি ছিল বলতো? দুটো জিনিস, অহিংসা এবং সত্যাগ্রহ। গান্ধীজির আদর্শ কিন্তু এই দুটো জিনিস অহিংসা এবং সত্যাগ্রহের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছিল। তার স্বপ্ন কি ছিল গান্ধীজির? ন্যায়, নীতি ও ধর্মভিত্তিক রাষ্ট্রকে তিনি রাম রাজ্য বলেছেন। ন্যায়, নীতি ও ধর্মভিত্তিক রাষ্ট্রকে তিনি কি বলেছেন? রাম রাজ্য বলেছেন। তার উক্তি কি ছিল বলতো? গড ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ গড। অর্থাৎ ঈশ্বরই সত্য এবং সত্যই ঈশ্বর। সর্বদয় সমাজ। সর্বদয় সমাজটা কোনটা? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক গণতন্ত্র ও সমাজতন্ত্রের আদর্শ। এটাও কিন্তু গান্ধীজির কনসেপ্টের মধ্যে ছিল। কর্মযোগের কথা বলেছেন। গীতা বাণীর প্রভাবে সমাজ সেবাকে কিন্তু তিনি ঈশ্বরের সেবা বলে মনে করেন। তুমি যে কোনো কাজই করো সেটা যদি ঈশ্বরের চরণে সমর্পণ করো তাহলে কিন্তু দেখবে যথেষ্ট কিন্তু শান্তি পাবে এবং রিল্যাক্স ফিল করবে। তো কর্মযোগের ক্ষেত্রে কি বলেছিলেন? তো কর্ম তোমায় করতেই লাগবে। তো কর্মের ক্ষেত্রে বলছে যে গীতার বাণীগুলোর প্রভাবে কিন্তু তিনি বলেছিলেন সমাজ সেবা যে তিনি করতেছেন এটাকে তিনি ঈশ্বরের সেবা মনে করে কিন্তু করছেন। সবার ভিতরে ঈশ্বর বিরাজমান। তো একদম তার কনসেপ্ট ঠিক আছে। তাহলে এটা গেল তার সম্বন্ধে একটা ন্যূনতম ধারণা যেটা তোমাদের মাথার মধ্যে নিতে হবে। কিন্তু মেন টপিক কিন্তু তার শিক্ষার লক্ষ্য এবং সব সংজ্ঞা এবং এর পরবর্তীতে আমরা নৈতিক শিক্ষা, এই দুটো কিন্তু মেন কনসেপ্টের মধ্যে যোগ দিতে হবে। তো চলো শিক্ষার লক্ষ্য এবং সংজ্ঞাটা জেনে নিই। তিনি কি বলেছেন? শিক্ষা বলতে গান্ধীজি কি বুঝিয়েছে বলতো? শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার সর্বোত্তম বিকাশ। অর্থাৎ গান্ধীজি শিক্ষার লক্ষ্যে কি বলেছেন? যে শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার সর্বোত্তম বিকাশ। চরিত্র গঠনের ক্ষেত্রে কি বলেছেন? শিক্ষার শেষ লক্ষ্য হলো চরিত্র গঠন। আমি গতদিন স্বামী বিবেকানন্দের সময় কিন্তু বলেছিলাম চরিত্র কিন্তু মেন জিনিস। যার চরিত্র চলে গিয়েছে তার সব কিছু চলে গিয়েছে, মাথায় রাখবে। তো চরিত্রটাকে ধারণ করা শিখতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীর কর্তব্য চরিত্রটাকে ধারণ করো সময়ের সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আত্মিক শক্তি। প্রকৃত শিক্ষার ফলাফল হিসাবে আধ্যাত্মিক শক্তির বিকাশ। আধ্যাত্মবাদ, আধ্যাত্মকে তুমি যদি ধারণ করতে পারো তাহলে জীবনে যে পরিস্থিতি আসুক না কেন তুমি কিন্তু সেটা পার করে ফেলতে পারবে। দুঃখকেও তোমার তখন আনন্দের মতো লাগবে। সুখ এবং দুঃখ আমাদের জীবনেরই অংশ। বুঝতে পেরেছো? যখন তোমার ভিতরে আধ্যাত্ম চলে আসবে তখন তুমি দুঃখকেও এনজয় করতে পারবে।
আর যে দুঃখকেও এনজয় করতে পারে তার জীবনে আর যাই হোক এই ডিপ্রেশন এগুলা কিন্তু আসতে পারে না, একাকিত্ব এগুলা কিন্তু আসতে পারে না। হ্যাঁ, তো মাথায় রাখবে 3H তত্ত্ব, 3H তত্ত্ব গান্ধীজির, মাথায় রাখবে 3H তত্ত্ব বলতে কোনটা? হেড, হ্যান্ড, হার্ট, বুঝা গেল? আর একটা কি 3R, 3R কি? পাশ্চাত্য ধারণা। এখানে কি বলা হয়েছিল? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, বোঝা গেল? আর এইটার উপর ভিত্তি করে গান্ধীজি কিন্তু শিক্ষাকে সীমাবদ্ধ করতে চাননি। তিনি কিন্তু শিক্ষার্থীর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের কথা বলেছেন এবং নাগরিক সমাজের জন্য কিন্তু তিনি এই 3R এর উপর গুরুত্ব দিয়েছেন। 3H কি বললাম? হেড, হ্যান্ড, হার্ট, আর 3R এ রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, বোঝা গেল? এরপরে কি? শিক্ষক। শিক্ষক সম্বন্ধে গান্ধীজি কি বলেছেন? শিক্ষককে কেমন হতে হবে? তিনি তাকে মাদার টিচার বলেছেন, অর্থাৎ মা হিসাবে, অর্থাৎ মায়ের মতো মমত্ববোধ কিন্তু শিক্ষকের ভিতরে থাকতে হবে, বোঝা গেল? এরপরে কি? আত্ম উপলব্ধি। তিনি এই আত্ম উপলব্ধিকে কিন্তু শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য বলেছেন। আত্ম উপলব্ধি, এটা যার হবে না তার একটা আলাদা লেভেলে চলে যাবে। আত্ম উপলব্ধি যদি হয়ে যায় তাহলে জীবন দেখবে তোমার সুন্দর হয়ে গেছে, কিন্তু আত্ম উপলব্ধি সকলের হতে চায় না, এটাই সবচেয়ে বড় বিষয়। এরপরে তার মূল মন্ত্র কি বলতো? জীবনব্যাপী শিক্ষা, জীবনের জন্য শিক্ষা। তিনি শিক্ষাকে একটি স্বাবলম্বী প্রক্রিয়া হিসাবে দেখেছেন। কি প্রক্রিয়া হিসাবে দেখেছেন? স্বাবলম্বী প্রক্রিয়া। আর দুটো শব্দার্থ মাথায় রাখো, একটা হচ্ছে পারফেকশন অর্থাৎ মহত্ব, আর একটা হচ্ছে ম্যানিফেস্টেশন অর্থাৎ প্রকাশ। পারফেকশন মহত্ব এবং ম্যানিফেস্টেশন প্রকাশ, এটা গেল তার শিক্ষার লক্ষ্য এবং সংজ্ঞা। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাব গান্ধীজি, সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষার পূর্ব নাম কি ছিল? ওয়ার্ধা পরিকল্পনা। এই বুনিয়াদী শিক্ষার নতুন নাম কি করা হলো? নৈতালিম। নৈতালিম শব্দের অর্থ নতুন শিক্ষা। 1937 খ্রিস্টাব্দে কিন্তু এটা প্রবর্তন করা হলো এবং 1938 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করা হচ্ছে এবং নৈতালিম হিসেবে পরিচিতি পাচ্ছে কিন্তু 1945-এ। আর একবার নৈতালিমটা প্রবর্তন করা হচ্ছে কখন? 1937 সালে। প্রকাশ হচ্ছে 1938-এ। কোথায়? হরিজন পত্রিকায় আনুষ্ঠানিকভাবে গান্ধীজি প্রকাশ করছে এবং 1945-এ কিন্তু এই নৈতালিম হিসাবে পরিচিতি পাচ্ছে। আর স্তর বিন্যাস, তিনটা স্তরের কথা বলা হচ্ছে। একটা কি? একটা হচ্ছে প্রাক বুনিয়াদি, এটা প্রথম স্তর। তারপরে বুনিয়াদি, যেটা 7 থেকে 14 বছর, এটা দ্বিতীয় স্তর। এরপরে উত্তর বুনিয়াদি, যেটা 15+ বয়স থেকে শুরু হচ্ছে। এরপরে পদ্ধতি, পদ্ধতিটা কি বলছে? অনুবন্ধ নীতি। অনুবন্ধ নীতি বলছে, অর্থাৎ পাঠ্য বিষয়কে হস্তশিল্পের সাথে কিন্তু যুক্ত করার কথা বলা হয়েছে। ভিত্তি কি? গান্ধীজি বুনিয়াদী শিক্ষার প্রধান ভিত্তি হচ্ছে হস্তশিল্প। কি? বুনিয়াদী শিক্ষার প্রধান ভিত্তি হস্তশিল্প। তার নীতি কি? সক্রিয়তা নীতির উপর কিন্তু এটি প্রতিষ্ঠিত। কোন নীতির উপর প্রতিষ্ঠিত? সক্রিয়তা নীতির উপর প্রতিষ্ঠিত। এবার দেখো সবচেয়ে বড় কথা কি? মাধ্যম কি? মাধ্যম হচ্ছে মাতৃভাষা, যে মাতৃভাষার মধ্যে শিক্ষাটা কিন্তু যাবে। কিন্তু মাতৃভাষার যখন হচ্ছে তখন সীমাবদ্ধতা কি থাকতেছে বলতো? যে ইংরেজি ভাষার মধ্যে কিন্তু গুরুত্বের অভাব দেখা যাচ্ছে, কারণ শিক্ষাটা তো মাতৃভাষায় হবে, তাহলে ইংরেজি ভাষার মধ্যে কিন্তু একটা গুরুত্ব অভাব দেখা দিচ্ছে। এবার একটা কমিটি তৈরি করা হচ্ছে। কমিটি, তো পাঠ্যক্রম রচনার জন্য কিন্তু একটা কমিটি গঠন হচ্ছে, যার সভাপতি কে ছিল? জাকির হোসেন। কি বললাম? সভাপতি কে ছিল? জাকির হোসেন। আর এই জাকির হোসেন কিন্তু 1937 সালে নিখিল ভারত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন। কে করেছিলেন? জাকির হোসেন 1937 সালে যে নিখিল ভারত জাতীয় সম্মেলন হলো তার সভাপতিত্ব করেছিলেন। আর এই জাকির হোসেন কে ছিল? এই পাঠ্যক্রম রচনার জন্য কিন্তু কমিটির সভাপতি ছিলেন। মাথায় রাখবে। এবার পাঠ্যক্রমের বিষয় কি? মাতৃভাষা, যেটা শিক্ষার মাধ্যম হবে। তারপরে কি? হস্তশিল্প, সুতা কাটা হতে পারে, কৃষিকাজ হতে পারে। তারপরে গণিত, এটা ব্যবহারিক জীবনে প্রয়োগের বিষয় রয়েছে। সমাজবিদ্যা হিসাবে ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান এবং সহপাঠক্রমিক কার্যাবলী, ব্যায়াম, নাচ, গান, সঙ্গীত, এ সমস্ত কিন্তু কথা বলছে। শৃঙ্খলা নিয়ে তিনি কি বলেছেন? ছাত্র জীবনে শৃঙ্খলা না শিখলে তার জাতীয় ক্ষতি। ছাত্র জীবন যদি শৃঙ্খলা না শেখে, ডিসিপ্লিন না শেখে, একটা ছাত্রের ভিতরে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু এটা জাতীয় ক্ষতি। অর্থাৎ শিক্ষা এবং সময়, এটা কিন্তু যে যদি অপচয় কেউ করে দেয়, এটাকে তিনি জাতীয় ক্ষতি বলে ব্যাখ্যা দিয়েছেন। শিক্ষাকে তাই ঠিক করতে হবে, সময়কে অপচয় করা যাবে না। যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না। মানে আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে, একটু একটু করে সময় চলে যাচ্ছে, তাই না? আমরা অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। জন্ম থেকে মৃত্যু, তার মাঝখানে যে সময়, এটাই কিন্তু জীবন। এবার তুমি সময়টাকে ভালো কাজে ব্যবহার করছো না খারাপ কাজে ব্যবহার করছো, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আর ছাত্র জীবনে সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সময়টাকে সঠিক কাজে সঠিক পদক্ষেপে ব্যবহার করা ভালো। তাছাড়া অন্যদিকে যদি মন দিয়ে দাও আর সময়টা যদি অন্য কাজে ব্যবহার হয়ে যায়, তাহলে এর ফল কিন্তু তোমাকেই ভুগতে হবে, মাথায় রেখো। হ্যাঁ, এরপরে কি?
গ্রন্থগুলো সম্বন্ধে জানো। অর্থাৎ এখানে গ্রন্থ হিসাবে প্রথম যে গ্রন্থটার কথা বলছি একটু মাথায় দেখো, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ। গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থ বলে কোনটা বলবে? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এছাড়াও আরো অনেক গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো একবার জেনে নিই। টুয়ার্ডস নিউ এডুকেশন, তারপরে ট্রু এডুকেশন, বেসিক এডুকেশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, টাস্কস বিফোর ইন্ডিয়ান স্টুডেন্ট, টাস্ক বিফোর ইন্ডিয়া, ইন্ডিয়া অফ মাই ড্রিমস। এগুলা হচ্ছে গ্রন্থগুলো রয়েছে। তোমরা এই পার্টটা যা যা বললাম ভিডিওটা একবারের জায়গায় 2-3 বার শোনো। আশা করছি তোমরা এই টপিক থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। আর বিষয়টা তোমরা কিন্তু কনসেপ্টটা মাথার ভিতর ঢুকে যাবে, তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। শুধু একটু মনোযোগ সহকারে 10-15 মিনিট আমাকে দাও, এডুকেশনের সমস্ত কনসেপ্ট কিন্তু তোমাদের মাইন্ডে চলে আসবে। তো মহাত্মা গান্ধীদের কি খুব সমস্যা আছে বলে মনে হচ্ছে? কয়েকটা সাল কিন্তু মনে রাখতে হবে। 2রা অক্টোবর 1869 জন্ম হচ্ছে। 1884-তে কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করছে। 1910-এ কিন্তু দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান টলস্টয় ফার্ম গঠন করছে। 1914 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করছে। 15 জুন 2007 রাষ্ট্রপুঞ্জ 2রা অক্টোবরকে কি বলছে? আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে কিন্তু ঘোষণা করছে। মাথায় রাখতে হবে। এরপরে তুমি চলে আসো বুনিয়াদী শিক্ষা, যেটা নৈতালিম শিক্ষা নতুন নামকরণ করা হচ্ছে। এখানে সালটা কি দেখলাম? 1937 সালে প্রবর্তন করা হচ্ছে। আর এটা প্রকাশ কবে হচ্ছে? 1938-এ হরিজন পত্রিকায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে। আর নৈতালিম হিসেবে পরিচিতি পাচ্ছে 1945। আর এখানে আরেকটা সাল আমি যেটা বলেছিলাম যে এই যে কমিটি গঠন যে আছে, কমিটির সভাপতি, যেটা পাঠ্যক্রম রচনার জন্য কমিটি করা হয়েছিল, যার সভাপতি ছিলেন জাকির হোসেন, এই ব্যক্তি কিন্তু 1937 সালে নিখিল ভারত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন। তো এই পাঠগুলো আছে। 3H বলতে কোনটা বললাম? হেড, হ্যান্ড আর হার্ট। আর 3R কি বললাম? রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক। মাথায় থাকবে এই পার্টগুলো। এই জিনিসগুলো কিন্তু মাইন্ডে কিনতে হবে। শিক্ষককে কার সঙ্গে তুলনা করেছেন? মায়ের সঙ্গে, মাদার টিচার। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে বুনিয়াদী শিক্ষার কটা স্তরের কথা বলা হলো? প্রাক বুনিয়াদী প্রথম স্তর, তারপরে কি আছে বুনিয়াদী 7 থেকে 14 বছর দ্বিতীয় স্তর, আর কি আছে উত্তর বুনিয়াদী 15+ বয়স থেকে যে স্তরটা রয়েছে। পদ্ধতিটা কি বলেছে? অনুবন্ধ নীতি, পাঠ্য বিষয়কে হস্তশিল্পের সাথে যুক্ত করতে হবে। ভিত্তিটা কি বলেছে? হস্তশিল্প হচ্ছে প্রধান ভিত্তি। নীতিটা কি? সক্রিয়তার নীতি। আর মাধ্যম কি? মাতৃভাষা। আর মাতৃভাষা যখন মাধ্যম হচ্ছে তখন ইংরেজি ভাষায় কিন্তু গুরুত্বের অভাব দেখা দিচ্ছে। তো এই পার্টগুলো। আর গ্রন্থের ভিতরে আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু মাইন্ডে নিতে হবে। এটুকুই রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো অবশ্যই পেজটিকে তোমরা কিন্তু লাইক করে দিও। আর আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যারা যারা অনলাইন বা অফলাইনে বিষয় করতে চাও তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো ততক্ষণ অবধি পরবর্তী ভিডিও আসার আগে এই ভিডিওগুলো দেখতে থাকো, পুরনো ভিডিওগুলো দেখো, যথেষ্ট সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। টাটা, বাই বাই।